Good morning dear student, welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 41 তম ক্লাসে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা নেক্সট জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। আমাদের মে মাস জুড়ে যে ক্লাস রুটিন চলছে প্রত্যেকে দেখে নাও। আমার ক্লাস পাচ্ছ সকাল 7:30 থেকে নেক্সট জিকে প্র্যাকটিস সেট। সমস্ত ক্লাসে তোমরা নোটিফিকেশন পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমাদের যে পেড কোর্সগুলো আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। এখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, নিউ ব্যাচের মধ্যে কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 আছে, NM/GNM ক্র্যাশ কোর্স, SSC ফাউন্ডেশন আছে GD/MTS এর জন্য, রেল NTPC গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ, রেলের জন্য শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা প্র্যাকটিস ব্যাচ, WBKPর প্র্যাকটিস ব্যাচ। তো এই সমস্ত ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আমাদের অ্যাপে আছে। চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। প্রথম প্রশ্ন স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1 বলছে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের প্রাথমিক লক্ষ্য কি? জাতীয় ভূস্থানিক মিশন এর প্রাথমিক লক্ষ্যটা কি? মহাকাশ পর্যটন প্রচার করা, ভূমি রেকর্ড আধুনিকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা, উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা তৈরি করা, কৃষি ভর্তুকি বৃদ্ধি করা। কোশ্চেন নাম্বার 1 কারো কোনো আইডিয়া আছে? প্রত্যেকের সেশনে যারা কানেক্ট হয়েছে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। কোশ্চেন নাম্বার 1 বলছে যে 25-26 যে বাজেট, সেখানে ভূস্থানিক মিশন এটার লক্ষ্যটা কি? ভূস্থানিক মানে ভূমি সংক্রান্ত বিষয়, তুমি বুঝতেই পারছো। তো এখানে অপশন বি, ভূমি রেকর্ড আধুনিকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা, এটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য। অপশন বি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ ঘৃণামূলক অপরাধ প্রতিরোধের কঠোর আইন পাশ করেছে? ঘৃণামূলক যে সমস্ত অপরাধ হয় সেই অপরাধের জন্য কঠোর আইন পাশ করেছে কোন দেশ? নেপাল, জার্মানি, অস্ট্রেলিয়া নাকি ফ্রান্স? কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকে বলো সঠিক উত্তর কি হবে। তো ঘৃণামূলক অপরাধ যেগুলো হয় সেটা নিয়ে যে আইন পাশ করেছে দেশটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, সংবিধানের কোন পার্টে রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে? রাজ্যপাল। তো ভারতের সংবিধানে আমরা মোট পাঠ সংখ্যা কটি জানি? মোট পাঠ সংখ্যা হচ্ছে 25টি। মোট পাঠ সংখ্যা হচ্ছে 25টি। এর মধ্যে কোন পাঠে রাজ্যপাল সম্পর্কে বলা হয়েছে? পার্ট 5, পার্ট 7, পার্ট 6, পার্ট 8? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? উত্তর হবে পার্ট 6, 6 নম্বর পার্টে বলা হয়েছে। তো সংবিধানে 25টি পার্ট, সবগুলো মনে রাখা সম্ভব নয়। প্রথম পার্ট কি আছে ভারতের কেন্দ্র এবং কেন্দ্রের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিষয় নিয়ে প্রথম পার্টে আছে। পার্ট 2তে নাগরিকত্ব, পার্ট 4-এ কি আছে? পার্ট 2তে নাগরিকত্ব, পার্ট 3-তে রয়েছে মৌলিক অধিকার, পার্ট 4-এ নির্দেশাত্মক নীতি, পার্ট 4A-তে রয়েছে মৌলিক কর্তব্য, পার্ট 5-এ আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। এখান থেকে সেই 152 থেকে 152 আর্টিকেল পর্যন্ত রয়েছে। তারপর 153 থেকে রাজ্যপাল শুরু হচ্ছে, পার্ট 6-এ আছে। ঠিক আছে, এখানে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। রেগুর মৃত্তিকা কোনটির জন্য অধিক উপযোগী? অধিক উপযোগী কোন ফসলের জন্য? পাট, কফি, তুলা নাকি চা? কোশ্চেনটি কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন, পরীক্ষায় খুবই আসে। রেগুর মৃত্তিকা কোন মৃত্তিকাকে বলা হয় সেটা বলো। যে ভারতের যে সমস্ত মৃত্তিকা আমরা দেখতে পাই, আমরা জানি যে পলি মৃত্তিকা, অ্যালুভিয়াল সয়েল আছে, তারপর রয়েছে ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, তোমার আরো বেশ কিছু মৃত্তিকা রয়েছে, লবণাক্ত ক্ষারকীয় মৃত্তিকা, তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, মরু অঞ্চলের মৃত্তিকা। তো রেগুর মৃত্তিকা বলতে ব্ল্যাক সয়েল। কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম হচ্ছে রেগুর মৃত্তিকা।
এবং এই রেগুর মৃত্তিকায় তুলা চাষ খুব ভালো হয়। এজন্য রেগুর মৃত্তিকার আর এক নাম হচ্ছে ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েলও বলা হয় কাকে? রেগুর মৃত্তিকার অপর নাম ব্ল্যাক কটন সয়েল, কারণ এখানে তুলা চাষ খুব ভালো হয়। তো রেগুর মৃত্তিকা ভারতের দক্ষিণ পশ্চিম ভারত, মূলত গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিম ভারত, দক্ষিণ পশ্চিম ভারত এই সমস্ত অঞ্চলে খুবই দেখা যায়, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। তো এটার নাম অ্যাকচুয়ালি কৃষ্ণ মৃত্তিকা। রেগুর মৃত্তিকা মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কৃষ্ণ মৃত্তিকা। প্রত্যেকে এটা মাথায় রাখবে। সম্প্রতি কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিএমডি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কমল কিশোর সোয়ান, আশুতোষ অগ্নিহোত্রী, শুভা ঠাকুর, বিনয় কুমার। কোশ্চেন নাম্বার 5 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন আছে। সকলে যারা কানেক্ট আছো, যে কোশ্চেনগুলো তোমাদের হবে না অবশ্যই নোট করবে, যেগুলো তোমার পাচ্ছ মানে তুমি পারবে পরবর্তীতেও, যেগুলো পারবে না অবশ্যই নোট করবে। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন আশুতোষ অগ্নিহোত্রী, অপশন বি রাইট অ্যান্সার রয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই নোট করে নেবে। পরবর্তী প্রশ্ন আমরা আসছি, হলদি নদীটি কোন নদীর মিলিত প্রবাহ? হলদি নদীটি কোন কোন নদীর মিলিত প্রবাহ? পরীক্ষা আসা প্রশ্ন ডাব্লিউবিসিএস এর, প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। হলদি নদী কেলেঘায়, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী, শিলাবতী, দ্বারকেশ্বর, সপ্তমুখী ও জামিরা। কোশ্চেন নাম্বার 6 রাইট অ্যান্সার কি হবে? প্রত্যেকে বলো। হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? উত্তর হবে অপশন এ কেলেঘাই ও কংসাবতী। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। অপশন এ যারা করেছো উত্তর তোমাদের সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা আসছি, আচ্ছা এখানে তো উত্তরটা চলে এসেছে। মাওভাগ্নে পাহাড় কোন কোন জেলাতে, কোন জেলায় অবস্থিত? উত্তর হবে কি বীরভূম। পরীক্ষা আসে এবং পশ্চিমবঙ্গে যে উল্লেখযোগ্য পাহাড় পর্বতগুলো রয়েছে একটু মনে রাখতে হবে আমাদের। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোথায় আছে? দার্জিলিং এ আছে। এখানে একটা লিস্ট তোমাদেরকে আমি দিচ্ছি। সান্দাকফু যেটা হচ্ছে 3636 মিটার উচ্চতা, দার্জিলিং আছে। তারপর রয়েছে ফালুট, দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের, 3595 মিটার, এটাও দার্জিলিং এ। টাইগার হিল আছে 2567 দার্জিলিং এ। ঋষিলা পর্বত কালিম্পংয়ে আছে, যার উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ 3121 মিটার। পাশাপাশি আমরা ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল বা পশ্চিমের যে জেলাগুলো আছে সেখানে যে পাহাড় পর্বতগুলো দেখছি, মামাভাগ্নে, মধুরখালী যেগুলো বীরভূমে আছে, শুশুনিয়া এগুলো পরীক্ষা আছে, বিহারীনাথ বাঁকুড়াতে আছে, জয়চণ্ডী, পঞ্চেত হিল, ভান্ডারি, অযোধ্যা, গোরগাবুরু, বাঘমুন্ডি এগুলো পুরুলিয়া জেলাতে আছে। তাহলে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল বা মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু, 677 মিটার উচ্চতা। এটা কিন্তু পরীক্ষায় আসে। কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হয়েছে? ওয়ার্ল্ড রেডিও ডে বা বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? বিশ্ব বেতার দিবস, ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালিত হলো? 13ই ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি, 13ই মার্চ, 13ই জানুয়ারি। কোশ্চেন নাম্বার 8 প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি করবে? বিশ্ব বেতার দিবস কবে পালিত হয় বা এই বছর কবে পালিত হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে 13ই ফেব্রুয়ারি। অপশন এ রাইট অ্যান্সার আছে এখানে। প্রত্যেকে যারা জানতে না অবশ্যই নোট করে নেবে। বিশ্ব বেতার দিবস বা ওয়ার্ল্ড রেডিও ডে এটি পালিত হয় ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন বা কোয়ান্টাম তত্ত্বের ধারণা কে দিয়েছেন? কোন বিজ্ঞানী?
বিজ্ঞানী আইনস্টাইন, রাদারফোর্ড, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক নাকি হাইজেনবার্গ? কোশ্চেন নাম্বার 9, রাইট অ্যান্সার কি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। তো ক্লাস কিন্তু রেগুলার দেখতে হবে তোমাদের। হতে পারে তুমি যখন ক্লাস হয় তখন না হোক, পরে রেকর্ড অন্তত দেখে নিতে হবে, চর্চায় রাখতে হবে সবগুলো। কোয়ান্টাম তত্ত্ব ধারণা দিয়েছেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। অপশন সি যারা করেছো অবশ্যই সঠিক উত্তর হয়েছে। পরবর্তী কোশ্চেন আসছি, 2027 সালে আবার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আছে। এই বিশ্বকাপ আয়োজক দেশ নিম্নের কোনটি? ওডিআই ফরম্যাট, এটা মেন্স ছেলেদের। 2023-এ হয়েছে ওডিআই বিশ্বকাপ, যেটা আমাদের ভারত হোস্ট করেছিল, অস্ট্রেলিয়া জিতেছিল ফাইনালে ভারতকে হারিয়ে। এবং নেক্সট 2027 সালে রয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং এটি কোন কোন দেশ আয়োজন করবে? ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, ভারত, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড। কোশ্চেনটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে, উত্তর মনে রাখো। অপশন সি, সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে, এই 3 দেশ আয়োজন করবে। ক্লিয়ার? প্রত্যেকে ভালো করে খেয়াল করো। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, স্যার ক্রিক ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানা নির্ধারণ করেছে? করেছেন করলেও হয়। স্যার ক্রিক লাইন আছে আমাদের। স্যার ক্রিক লাইন কোন দেশের সঙ্গে রয়েছে? পাকিস্তান, চীন, মায়ানমার নাকি বাংলাদেশ? উত্তর কি করবে? স্যার ক্রিক ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমানা নির্ধারণ করেছে, এবং তার নামে স্যার ক্রিক লাইন আছে ভারতের সঙ্গে পাকিস্তানের গুজরাট সীমান্তে রয়েছে, কচ্ছের রন বা ওই জায়গা জুড়ে আছে। উত্তর হবে অপশনে পাকিস্তান। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, যে বাল্টারো হিমবাহ অবস্থিত কোন পর্বত শ্রেণীতে? বাল্টারো হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম, পামির, শিবালিক নাকি আল্পস পর্বত শ্রেণী? কোশ্চেন নাম্বার 12, বলো রাইট অ্যান্সার কি হবে? বাল্টারো হিমবাহ অবস্থিত কোন পর্বত শ্রেণীতে? তো ভারতের যে হিমবাহগুলো আছে তার মধ্যে সব থেকে দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। আর এই যে বাল্টারো হিমবাহ, এটা আছে কারাকোরাম পর্বত শ্রেণীতে। অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে। রোধঙ্কের একক কি? রোধঙ্কের একক কি? প্রত্যেকে বল। আমরা সেই ওহমের সূত্র পাচ্ছি, আর প্রপোর্শনাল টু এল বাই এ। এখানে আর মানে হচ্ছে রোধ, এল দৈর্ঘ্য। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর দৈর্ঘ্যের উপরে, এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে। অর্থাৎ এই একটা তার, ঠিক আছে, এই একটা তার দিয়ে ধরো বিদ্যুৎ যাচ্ছে, তো এই যে ভিতরে তারটা আছে তার দৈর্ঘ্য কতটা, এবং ওই তারের প্রস্থচ্ছেদ করলে তার ক্ষেত্রফল কতটা, তার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে রোধ, এই আরটাকে যখন ইকুয়াল সাইন আসছি একটা রো চলে আসে, রো ইন্টু এল বাই এ। এই রোটাকে বলা হয় ধ্রুবক, এটাকেই বলা হয় রোধঙ্ক। রোধঙ্ক, ঠিক আছে। এবারে রোধ, রোধ এখানে আমি একটু বলে দিই, আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, এল মানে হচ্ছে দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? পরিবাহীর, পরিবাহীর, ঠিক আছে। আর এ মানে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই যে বিষয়টা আছে, এই জায়গাটা থেকে আমরা যদি রোটাকে আলাদা করি, এই সাইনটাকে আমরা বলছি রো, এটাকে বলছি রয়কারে রো। এখান থেকে আমরা যদি একটু রোটাকে আলাদা করি, রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল।
তাই তো? তাহলে রোধের একক কি হবে? আমরা যদি একক বার করতে চাই, রোধের একক হবে ওহম, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে এখান থেকে তুমি একটা মিটার এলিমিনেট করতে পারো, মিটার ইন্টু স্কোয়ার কেটে দিলাম, পড়ে থাকছে ওহম ইন্টু মিটার, এটা এসআই পদ্ধতিতে। তাহলে ওহম ইন্টু মিটার, অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়ে যাবে। বিষয়টা কিভাবে আসছে সেটাও কিন্তু আমি বলে দিলাম। মেনলি হচ্ছে এই জায়গাটা প্রবাহী তড়িতে এইগুলো আছে, ঠিক আছে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা পরিবাহী যত বড় হবে রোধ তত বেশি হবে, এবং প্রস্তুত ক্ষেত্রফল যত কম হবে তত রোধ বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। দুটি পরিবাহীর রোধ যথাক্রমে 30 ওহম এবং 60 ওহম, 30 ওহম এবং 60 ওহম, ওদের সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এগুলো বেসিক কোশ্চেন, এগুলো আমি বহুবার ক্লাসে বিভিন্ন ধরনের ডেটা দিয়ে অঙ্কগুলো মাঝে মধ্যে করাই, যাতে করে বিষয়টা খেয়াল থাকে। কিছু কিছু প্রশ্ন এরকম পরীক্ষায় দিয়ে দেবে, তোমার বার করতে হবে তুল্য রোধ কত। অর্থাৎ সমান্তরাল সমবায় মানে কি? আমরা জানি যে গৃহস্থালিতে বৈদ্যুতিক রোধগুলো সমান্তরাল সমবায়ে রাখা হয়। দুটো রোধ যদি এরকম সমান্তরালে রাখা হয়, একটা বর্তনী তৈরি করা হয় এবার, তাহলে এটা ধরলাম আমরা 30 ওহম, এটা 60 ওহম। তাহলে এই টোটালটা মিলে একটা মোট রোধ কত আমরা পাবো, মোট রেজিস্ট্যান্স কত পাবো, তুল্য রোধ বলা হয় সেটাকে। সূত্রটা কি? যদি এটা শ্রেণীতে হতো, যদি শ্রেণী সমবায় হতো কি হতো, পরস্পর যোগ করে দিতাম, একদম ডিরেক্ট যোগ হয়ে যেত 30 + 60। যদি এরকম শ্রেণী সমবায় হতো, এরকম যদি একটা বর্তনী হতো, এটাকে বলি আমরা শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়, ঠিক আছে, প্যারালাল রয়েছে। সূত্রটা কি হতো? সূত্রটা হচ্ছে, যদি আমরা তুল্য রোধটাকে আর ধরি, ক্যাপিটাল আর, তাহলে 1/r = 1/r1 + 1/r2। এই যে ফর্মুলা, এটা আমরা ধরলাম R1, কথার কথা, এটা আমরা ধরলাম R1, এটা ধরলাম R2। তাহলে তুল্য রোধটা কিভাবে বার করব? তাহলে 1/r = 1/r1, একটা 30 ধরলাম, একটা 60 ধরলাম। বিষয়টা খুবই সিম্পল, ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাচ্ছ। 60 লসাগু হবে, 30 × 2 = 60 + 1 3/60, মানে কত হচ্ছে 1/20। এটা মানে কি 1/r = তোমার বার করতে হবে কি, বার করতে হবে আর, তুল্য রোধটা বার করতে হবে। তাহলে এখানে আমরা কি পেয়েছি, 1/r = 1/20, r = 20। এই হচ্ছে অ্যান্সার, r = 20। তাহলে আমরা কি পাচ্ছি? সঠিক উত্তর পাচ্ছি 20 ওহম। এটা যদি শ্রেণীতে হতো, কথার কথা, যদি শ্রেণীতে হতো, এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ এক্ষেত্রে হবে 5 + 10 15 ওহম। জাস্ট এটা আমি তোমাদের একই সঙ্গে একটু বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এই বিষয়টা একটু খেয়াল রাখো। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। একটি পরমাণু থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে কোন ঘটনা ঘটবে? আলফা কণা, বিটা কণা, গামা কণা। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ আছে, তো তেজস্ক্রিয় পদার্থ থেকে যেগুলো প্রতিনিয়ত নিঃসরিত হয়, আলফা, বিটা, গামা, বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। যদি একটা বিটা কণা নির্গত হয়, তাহলে কোন ঘটনা ঘটে? একটা আলফা কণা মানে কি জানো তো? আলফা মানে হচ্ছে একটা হিলিয়াম কণার ভরের সমান, হিলিয়ামের সমান 2 4, এটা মানে আলফা কণা। বিটা মানে হচ্ছে একটা ইলেকট্রনের সমান, E - 1 0, এটা হচ্ছে বিটা কণা।
তাহলে কোনো পরমাণু থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায় তাহলে কোন ঘটনা ঘটবে? ধরো আমরা এটা মানে আলফা কণা, এটা আলফা কণা, এটা বিটা কণা, সংকেতগুলো এটা গামা কণা ভরহীন, গামা কণা ভরহীন, ওটা নিয়ে কোনো কথা হবে না, কোনো ভর চেঞ্জ হবে না বা কোনো কিছু পরিবর্তন হবে না। এবারে এটা কি ঘটবে? ধরো একটা পরমাণু থেকে আমরা এক্স লিখলাম, একটা পরমাণু, এটা লিখলাম ধরো 200, এটা লিখলাম ধরো 100, কথার কথা। তো এটা থেকে যদি আমরা একটা আলফা বিয়োগ করি, আমি একটু বড় করে দেখাই বিষয়টা বুঝিয়ে দিই। ধরো একটা এক্স একটা পদার্থ 100, এটা ধরো 200, আমি কথার কথা হাফেজেটলি একটা বোঝানোর জন্য লিখছি। এর থেকে যদি একটা আলফা মাইনাস করো তাহলে কি ঘটনা ঘটবে দেখো। তাহলে আলফা মানে কি লিখেছিলাম 200, আলফা মানে হচ্ছে হিলিয়াম 24। এটা যদি করি আলটিমেট কি পাবো? এটা থেকে পাবো 100 মাইনাস 2 মানে 98। এখানে এক্স আর থাকলো না, এটা ধরলাম ওয়াই হয়ে গেছে, 200 মাইনাস 4 মানে হচ্ছে 196। যে করার রেজাল্ট পাবো এই রেজাল্ট পাবো। এটা ওয়াই লিখলাম কেন? এক্স থেকে 100 এটা থাকছে না, এটা অন্য একটা পদার্থ তৈরি হয়ে গেল, এটা একটা হলো। এবার কোন একটা পদার্থ এক্স না ধরে আমি এটা ধরলাম এক্সই ধরি, এটা 100, এটা 200, এটা থেকে একটা বিটা মাইনাস করলে তাহলে কি হচ্ছে? রেজাল্টটা কি পাচ্ছে? এক্স 200 মাইনাস হচ্ছে ইলেকট্রন -1 0, এটা বিটা কণার সংকেত। তাহলে রেজাল্ট এটা পাচ্ছি এক্স 100 মাইনাস অফ -1 আর এটা 200 মাইনাস 0, ঠিক আছে? তাহলে এটা পাচ্ছি একটা ধরো পি পেলাম, 100 মাইনাস 1 মাইনাস 1 মানে 100 প্লাস 1 মানে 101 আর এটা 200। তাহলে যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি এখানে 101। দেখো এই হচ্ছে বিষয়টা পেলাম। তাহলে এখানে ছিল 100 হয়ে গেল 101, কিভাবে হলো? -1 আছে, মাইনাস অফ -1 মানে আমরা কি বলবো? মাইনাস অফ -1 মানে হচ্ছে +1, 101 হয়ে গেল। তো এই যে কনসেপ্ট, এটা থেকে এটা করতে হবে, একটা বিটা বেরিয়ে গেলে একটা প্রোটন সংখ্যা বেড়ে যায়। নিচে যেটা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে বিষয়টা আশা করি বোঝা গেছে। একটু সময় নিলাম যাতে বিষয়টা তোমরা বুঝতে পারো। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি এর মধ্যে কোনটি আছে? স্কেলার ভেক্টর যার মান অভিমুখ 2 আছে, ভেক্টর শুধু মান থাকলে স্কেলার রাশি। উত্তর কি হবে? স্কেলার রাশি ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি। অপশন ডি দ্রুতি। দ্রুতি মানে হচ্ছে স্পিড, স্পিড মানে হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কোনো যাত্রাপথে বা কোনো বস্তু গতিশীল থাকলে সে যে দূরত্ব অতিক্রম করে তাকে যদি সময় দিয়ে আমরা ভাগ করি সেটা বলবো স্পিড। এটার কোনো ডিরেকশন নেই, এটাকে আমরা স্কেলার রাশি বলবো। বাদবাকি ত্বরণ, সরণ, বেগ এগুলো কিন্তু সব ভেক্টর রাশি, এদের মান অভিমুখ দুটোই আমরা পাবো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারত এবং অপর কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সূর্য কিরণ অনুষ্ঠিত হয়ে গেল? ভারতের সঙ্গে অপর কোন দেশের? প্রশ্নটা বুঝতে পারছো? মালয়েশিয়া, বাংলাদেশ, নেপাল নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? যৌথ সেনা মহড়া ভারতের সঙ্গে কোন দেশের হয়েছে? যার নাম হচ্ছে সূর্য কিরণ। সূর্য কিরণ মহড়া কোন দেশের সঙ্গে হয়? প্রত্যেকে বলবে মালয়েশিয়া, বাংলাদেশ, নেপাল নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর করবে নেপাল। নেপালের সঙ্গে ভারতের যে সামরিক মহড়া হয় সেটার নাম সূর্য কিরণ। সূর্য কিরণ মহড়া মানে বুঝতে হবে ভারতের সঙ্গে নেপালের সেনা মহড়া। সেনা মহড়া সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট করে নেবে। 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
যে নির্ধারিত হয়ে আছে সেটা বলতে হবে। 2032 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রিসবেন। ব্রিসবেন কোথায়? অস্ট্রেলিয়াতে। 2028 লস অ্যাঞ্জেলস হবে, লস অ্যাঞ্জেলস ইউএসএ তে, আর 2032 হবে অস্ট্রেলিয়াতে। নির্ধারিত এটাই হয়ে আছে। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, মুসি এটি কোন নদীর উপনদী? মুসি নদী, যার তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর আমরা জানি। তো মুসি নদী এটা বলতে হবে কোন নদীর উপনদী? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী নাকি নর্মদা? মুসি কোন নদীর উপনদী? উত্তর হবে কৃষ্ণা নদীর উপনদী। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি? কোশ্চেনটাই খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট। মালপিজিয়ার নালিকা, সবুজ গ্রন্থি, কক্সেল গ্রন্থি নাকি ফুসফুস? উত্তর হবে গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি। তো আমাদের বর্তমানে আমাদের অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো আমরা করাচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0, এনএমজিএনএম, ক্রাশ কোর্স, এসএসসি ফাউন্ডেশন, জিডিএমটিএস এর, রেল এনটিপিসি গ্রুপ ডি ফাউন্ডেশন আছে, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, ডাব্লিউবিকেপি প্র্যাকটিস ব্যাচ, প্রয়োজন হলে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো অ্যাপে। সম্প্রতিকে দিল্লি হাইকোর্টের 33তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন, দিল্লি হাইকোর্টের 33তম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? টিএস শিবাঙ্গম, হরিশ ট্যান্ডন, দেবেন্দ্র কুমার উপাধ্যায়, সৌমেন সেন। কোশ্চেন নাম্বার 21, সঠিক উত্তর কি করবে এখানে? 33তম প্রধান বিচারপতি হয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো ভারতের টোটাল হাইকোর্টের সংখ্যা 25টি। ভারতে মোট হাইকোর্ট কটি? 25টি আছে। এবং কলকাতা হাইকোর্ট সব থেকে প্রাচীনতম। আমরা জানি 1862 সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছে। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত? আমাদের পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত? বরেন্দ্রভূমি, দিয়ারা, তরাই এবং ডুয়ার্স নাকি বাগরি? উত্তর কি করবে? উত্তর হবে এখানে তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই, পূর্ব ভাগ ডুয়ার্স। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় কোন জোড়টি? বাদ করো। আগ্রা গঙ্গা, কটক মহানদী, নিউ দিল্লি যমুনা, কানপুর গঙ্গা। অর্থাৎ এখানে নদী তীরবর্তী শহর আছে। আমরা কানপুরের কথা যদি বলি, কানপুর হচ্ছে গঙ্গা নদীর তীরে, এটা সঠিক আছে। নিউ দিল্লি বা দিল্লি আমাদের ভারতের রাজধানী, যমুনা নদীর তীরে, এটা সঠিক আছে। কটক শহর উড়িষ্যাতে, মহানদী নদীর তীরে, এটাও সঠিক আছে। তাহলে ভুল আছে কি? আগ্রা এটা গঙ্গা নদীর তীরে নয়, আগ্রাটা হচ্ছে যমুনা নদীর তীরে। আগ্রা শহর উত্তরপ্রদেশে, এটা যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে অপশন এ যারা করেছো, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে যে এই জোটটি সঠিক নয়। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আমরা আসছি, নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয়? এটা কিন্তু বহু পরীক্ষায় এসছে, কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। যকৃৎ, কিডনি, ফুসফুস কোনটি নয়। বলা হচ্ছে রক্ত পরিশ্রুত হয় কোন অঙ্গের দ্বারা? সঠিক উত্তর করতে হবে অপশন বি, কিডনি বা বৃক্ক দ্বারা। পরবর্তী কোশ্চেন, ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালিত হয়? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? এটা হোমওয়ার্ক ছিল গত ক্লাসের। সঠিক উত্তর হবে 29শে জুলাই। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। মালঞ্চকট তামার খনি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। 26 কোশ্চেনের মধ্যে কার কটি সঠিক উত্তর হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আমাদের সেশন আজকে এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো এবং আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম। ওকে, টাটা।